দেখছেন ওঙ্কার বাংলায় টেলি ক্যানভাস, চিত্র শিল্প ছবি ক্যানভাস, এই নিয়ে আমাদের এই বিশেষ অনুষ্ঠান। আমি মিহিকা রয়েছি আপনাদের সঙ্গে, আর আজকে আবার আমাদের সঙ্গে রয়েছেন একজন শিল্পী। আমরা জানি টেলি ক্যানভাসে আমরা ছবি নিয়ে গল্প বলি, শিল্পীর গল্প বলি, তবে আজকের এপিসোডটা একটু অন্যরকম। আজকে আমরা ছবি নিয়ে অনেক গল্প শুনবো, অনেক আড্ডা আছে, তার সঙ্গে শিল্পীর জীবনের ওঠাপাড়া, শিল্পীর নিজেকে তৈরি করা সব কিছুর গল্প একটু একটু করে শুনব। আজকে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট শিল্পী মন্দিরা গাঙ্গুলি। আমি মন্দিরাদিকে ওঙ্কার বাংলার পর্দায় স্বাগত জানাচ্ছি। নমস্কার মন্দিরাদি, ওঙ্কার বাংলার পর্দায় আপনাকে স্বাগত। আমি প্রথমেই যে প্রশ্নটা না করে থাকতে পারছি না, বেশ লম্বা সময় পেরিয়ে এসছেন, তো এই যাত্রাটার যে শেষে এসে একাডেমিতে এক্সিবিশন দেখতে পাচ্ছি, এটা সম্ভবত মন্দিরাদির নবম একক প্রদর্শনী, আর গ্রুপ প্রদর্শনীর সংখ্যাটা আমি গুনতে এখানে বসলাম না। তো এই এত লম্বা রাস্তাটার শুরুটা কিভাবে, আর এই গোটা রাস্তাটার গল্পটা যদি একটু শুনি আমরা। রাইট, আমি অ্যাকচুয়ালি খুব ছোটোবেলা থেকে আঁকি। আমি ডিগবয় আসামে থাকতাম, তো সে জায়গাটা খুব সুন্দর, লো হিলস আছে আর খুব গ্রিন। তো আই ইউজ টু ফিল ভেরি গুড পেন্টিং রাইট ফ্রম 1 year old, মানে এক বছর বয়স থেকেই পেন্টিং করছি। কিন্তু তখন আমি কোনো ক্লাসে জয়েন করিনি। এবার কলকাতা থেকে লোরেটো কলেজ থেকেই আমি ইংলিশ অনার্স নিয়ে পাশ করে, তখন 22-23 বছর বয়স হবে, তো আমি বিদেশে গেলাম। সেখানে 15 মাস প্যারিসে ছিলাম। এবার ওখানে আমি প্রথম আর্ট ক্লাসে গেলাম, আমেরিকান সেন্টার অফ আর্টে। অ্যান্ড ওখানে যে মেন্টর ছিল, টিচার ছিল, উনি খুব উৎসাহ দিলেন আমাকে। আর ওখানে আরেকটা সুন্দর সুযোগ পেলাম, সেটা হচ্ছে অত কম বয়সে 5টা ইউরোপিয়ান কান্ট্রিজে ঘুরে লুভ তো অবভিয়াসলি প্যারিসে ছিলাম বলে খুব ইজিলি দেখতে পেয়েছি অনেক দিন। কিন্তু এছাড়াও সিস্টিন চ্যাপেল, ভ্যাটিকানে, আর অন্য অনেকগুলো কান্ট্রিজ লাইক সুইজারল্যান্ড, ইটালি, ইংল্যান্ড সব ঘুরে প্রচুর মাস্টার্সদের আর্ট দেখতে পেয়েছি। সো দ্যাট অলসো ইন্সপায়ার্ড মি আ লট। দেয়ার ওয়ার 5 কান্ট্রিজ। তো এবার ইন্ডিয়াতে যখন ফিরে এলাম, তখন আবার একটা গ্যাপ হয়ে গেল। আর লাইক যেমন নর্মালি হয়, একটুখানি চাপে পড়ে খুব দেরিতে চাকরি জয়েন করলাম। আর 14 বছর চাকরি করলাম, লাস্ট 10 years ব্যাংকে, এইচএসবিসিতে। ঠিক 2016-এ আমি ভলান্টারি রিটায়ারমেন্ট নিলাম। আর তার ঠিক আগে আমি আবার আঁকতে শুরু করলাম। তো আমাদের যে লোকাল ক্লাসের মেন্টর, উনি আমাকে বললেন যে আপনি ইমিডিয়েটলি শো করতে শুরু করুন এই বছর থেকেই। তো 2015 থেকে আমি শোজ করছি। তার আগে ইট ওয়াজ জাস্ট অন মাই ওন, পেন্টিং অন মাই ওন। আর লোকাল ক্লাসটা একটু শিখলাম, স্বর সঙ্গম যেটা আছে বিড়লা একাডেমিতে অফ ফাইন আর্টস অ্যান্ড কালচার, ওখানে একটা 1 year কোর্স করলাম। সো দেয়ার অলসো দ্য টিচার্স ওয়ার ভেরি এনথুজিয়াস্টিক, মানে ওরা ভীষণ উৎসাহ দিত। তো তারপর থেকে আমি প্রচুর গ্রুপ শোজ করেছি, মোর দ্যান 36, মোর দ্যান, অ্যান্ড অলসো এটা আমার 9th সোলো। তো সেই আই এম ভেরি এক্সাইটেড, কেননা এই বয়সে এসে আমি চান্সটা পাচ্ছি। আই এম শিওর লাইক টিল দ্য এন্ড অফ মাই লাইফ I will keep on painting. So it's something which keeps me alive, and it's all my creativity I can explore. এখন মানে যত রকমভাবে আমি করতে চেষ্টা করছি, নিজেকে খুঁজে পেতে চেষ্টা করছি অ্যাজ অ্যান আর্টিস্ট। অ্যান্ড হোয়াট আই লাইকড বেস্ট ওয়াজ যে বায়ার্স বলুন বা ভিউয়ার্স, I got a very strong and enthusiastic রেসপন্সটা খুব ভালো। তো সেটাতে আমাকে খুব উৎসাহ দেয়, অ্যান্ড আই নো দ্যাট আইল নেভার লিভ পেন্টিং। তো আমার যে এখানে সোলো এক্সিবিশনটা হচ্ছে, 9th সোলো, এটার একটা বিশেষত্ব হচ্ছে দ্যাট অনেকগুলো মিডিয়াম আছে, লাইক পেন্সিল, চারকোল, ওয়াটার কালার, অয়েল, অ্যাক্রিলিক, কন্টে পেন্সিল। সো এখানে বেশ একটা কম্প্রিহেন্সিভ একটা আইডিয়া হবে আপনাদের যে আমি শিল্পী হিসেবে মানে কীরকম কাজ করি। আর একটা খুব ইন্টারেস্টিং বিষয় হচ্ছে দ্য সিরিজ উইচ হ্যাজ আউটার স্পেস। ইটস আ কসমিক সিরিজ। সাম কোনো পেন্টিংস ডিভোশনাল, like our gods and goddesses in the background of the cosmos, the universe.
আর কোনো কোনো পেন্টিংস আর জাস্ট হিউম্যান বিংস। আর এই যে দ্য রিলেশন বিটুইন টু হিউম্যান বিংস অর নেচার অর দ্য ইউনিভার্স, এটাতে যে আমাদের একটা গ্রোথ হয়, স্পিরিচুয়াল গ্রোথ, সেটা আমার খুব ইন্টারেস্টিং লাগে। আর সেটার বিষয় হচ্ছে এন্ডলেস, স্পেসের মতনই, মানে কত যে আঁকা যায় এই পার্টিকুলার লাইক সাবজেক্টটা নিয়ে, সেই আইডিয়াসগুলো আমার মাথায় ঘোরে, অনেক সময় স্বপ্নে, অনেক সময় জাগা অবস্থায়। সো এইটাই আমার এক্সপ্লোর করতে ভালো লাগে। লীলাদির গল্পটা কিন্তু ভীষণ ইন্সপায়ারিং, মানে মিড লাইফ থেকে ফুল ফেজে ছবি আঁকা শুরু করা এবং 10 বছরের মধ্যে প্রদর্শনীতে প্রায় হাফ সেঞ্চুরি করে ফেলেছেন। মানে তার সঙ্গে এই যে জীবনের বিভিন্ন ওঠাপড়া, তার মধ্যে বা চাকরি করা, তার মধ্যেও যদি শিল্পের প্রতি টান থাকে, যদি প্যাশনটা ভীষণ জোরদার হয় না, তখন আমরা যে যেন তেন প্রকারেই হোক সেই প্যাশনটাকে বাঁচিয়ে রাখি, শিল্পকে বাঁচিয়ে রাখি, আর দিনের শেষে গিয়ে শিল্পকেই আঁকড়ে ধরে নিজের বেঁচে থাকার রসদটা পেয়ে যাই, সেটা কিন্তু শিল্পী আবারও প্রমাণ করে দিলেন। আচ্ছা, আমি পরের প্রশ্নটা একটু অন্যরকম করব। এই যে এতদিন দেখলেন, কিছুদিন বাইরেও ছিলেন, তো সেখানে আর্টের অবস্থা কিছুটা দেখেছেন, অল্প কদিন হলেও এখানে দেখছেন, তো কম্পারেটিভলি বাইরের তুলনায়, সেটা স্টেটের বাইরে হোক বা দেশের বাইরে হোক, ওয়েস্ট বেঙ্গল বা কলকাতার আর্ট সেক্টরটার অবস্থা কীরকম? মানে ফাইন্যান্সিয়ালি এবং দর্শকের দিক থেকে একজন শিল্পীকে কতটা সাপোর্ট দিতে পারছে কলকাতা? রাইট। এবার বেঙ্গল তো চিরকালই খুব ফেমাস ছিল, ইট ইউজ টু বি দ্য কালচারাল হাব। তো সেটা যে চলে গেছে তা নয়। আমি একটা আশ্চর্য জিনিস দেখি এক্সিবিশনসে, যে কোনো সোসাইটিতে যে কোনো ক্লাসের লোকরাই এসে ভীষণ মন দিয়ে দেখে। এক একটা পেন্টিং হয়তো আধ ঘন্টা, অ্যান্ড ইট ক্যান বি ফ্রম ভেরি রিচ পিপল অর ভেরি পিপল ক্লোজ টু দ্য গ্রাউন্ড, বা মিডিয়াম, হয়তো মিডল ক্লাস। It does not matter what their background is. They are all interested in art. So, which is an extremely special thing, I think. তার মানে এত ইউনিভার্সাল আর্ট জিনিসটা, সেটা কখনোই যাবে না কারোর মনের ভেতর থেকে। এটা সত্যি কথা যে অন্য স্টেটের তুলনায়, ইন্ডিয়াতে অন্য স্টেটস লাইক অলসো সিটিজ লাইক মুম্বাই, হায়দ্রাবাদ, দিল্লি, আই থিঙ্ক দে আর ডুইং বেটার, ব্যাঙ্গালোর, ওখানে আর্টের চর্চাটা অনেক বেটার হচ্ছে। কলকাতায় একটু ডাউন আছে, দ্য মার্কেট ইজ অলসো ডাউন, কিন্তু ইন্টারেস্ট কিন্তু শিল্পীর কোনোদিন যাবে না, আর দর্শকেরও যাবে না। এবার মার্কেট তো সবসময় ওঠানামা করে, আর্ট মার্কেট কখনো ওরকম মানে একেবারে স্টেবল থাকে না। বাট আই থিঙ্ক উইথ আ লিটল বিট অফ এফার্ট, আমরা যদি একটুখানি ওইদিকে মন দিই, হয়তো ওটারও গ্রোথ হতে পারে। আর বিদেশের ওদের অনেকগুলো সুবিধে আছে, যেমন ধরুন, বিকজ দে ক্যান অ্যাফোর্ড ইট, ওরা সিকিউরিটি অ্যাফোর্ড করতে পারে, সো মাস্টার্সদের আর্ট খুব ইজিলি আমরা দেখতে পাই। হ্যাঁ, কোনো বড় মিউজিয়ামসে গিয়ে সেই সুযোগটা এখানে নেই। আমি যদি যামিনী রয় বা নন্দলাল বোসের পেইন্টিংস বা যাদের আমার ভালো লাগে ইন্ডিয়ান আর্টিস্ট, আমি যদি দেখতে চাই, চট করে আমি পাবো না কোনো একটা মিউজিয়াম বা জায়গা উইচ ইজ ভেরি অ্যাক্সেসিবল, আর যেখানে আমি চট করে যেতে পারবো। হয়তো ওরা চেষ্টা করছে, প্রিন্টসে দেখলাম, বইতে দেখলাম, কিন্তু ওখানে কিন্তু ডাইরেক্টলি আমি দেখতে পেরেছি অনেক মাস্টার্স দের আর্ট, মিকেলাঞ্জেলো, লিওনার্দো দা ভিঞ্চি বা রেমব্রান্ড বা মডার্ন লাইক মনি, ভ্যান গগ, এদের আমি পিকাসো ডাইরেক্টলি দেখতে পেয়েছি। দ্যাট ইজ সামথিং ভেরি প্রেশাস। তো ওটা ইন্ডিয়াতে হলে খুব ভালো, কিন্তু ইন্ডিয়ার একটা হিস্ট্রি আছে, ইটস এ ভেরি ইউনিক কান্ট্রি, কেননা দের সো মাচ ভ্যারাইটি অফ ল্যাঙ্গুয়েজ, কালচার, আর খুব টলারেন্ট আমাদের বেসিক নেচারটা, বিকজ অ্যান্ড উই আর ভেরি ব্রড মাইন্ডেড। এইটা বিকজ সেটাতে কি হয়, আমরা বিদেশটাও ভালো বুঝতে পারি, আবার ইন্ডিয়াও খুব ভালো বুঝতে পারি। এটা কিন্তু সব দেশে থাকে না, এটা একটা বিশাল ব্যাপার ইন্ডিয়ার, অ্যান্ড আই এম ভেরি প্রাউড অফ মাই কান্ট্রি। আর এখানে নেচারেরও মানে বিশাল রেঞ্জ আছে, সে হিমালয়াস থেকে শুরু করে সমুদ্র অব্দি যত রকমের ল্যান্ডস্কেপ হতে পারে। তো সেই জন্যে আই ডু লাভ মাই কান্ট্রি, অ্যান্ড আই থিঙ্ক দ্যাট ইফ উই জাস্ট ফোকাস আ লিটল মোর, আর একটু যদি উৎসাহ দেওয়া হয় আর্টিস্টদের, তাহলে অনেক ওঠা যেতে পারে। ওকে, বিকজ
অন্য দেশের তুলনায় কিছু অ্যাডভান্টেজেস আছে, আবার কিছু ডিসঅ্যাডভান্টেজেসও আছে। মন্দিরাদির কথায় কিন্তু বারবার একটা বিষয় প্রচণ্ডভাবে উঠে আসছে, সেটা হচ্ছে নেচার। তার মানে নেচার থেকে কি আমাদের আজকে শিল্পী প্রচণ্ডভাবে আর্টওয়ার্কে ইন্সপায়ার্ড? ইয়েস, একটা হচ্ছে নেচার, আর আরেকটা হচ্ছে দ্যাট ইজ অলসো পার্ট অফ নেচার। কেননা আমরা যে পৃথিবীতে থাকি, বেসিক্যালি আমরা মহাকাশের মধ্যে আছি। আমাদের যে আর্থ, ইট ইজ আ পার্ট অফ দ্য ইউনিভার্স। সো ওটা নেচার না হলেও ইট ইজ অ্যান এক্সটেনশন অফ দ্য ন্যাচারাল স্টেট অফ বিইং। আর সেই জন্যে আমার ইউনিভার্স এবং আর্থের নেচার দুটোই খুব প্রেশাস লাগে। আর একটা এই এই সময় যেটা আমার মনে হচ্ছে সেটা হচ্ছে, যারা ধরুন অ্যাস্ট্রোনটস বা স্পেসে যাচ্ছে, হ্যাঁ, নট ফর দ্য সায়েন্টিফিক রিজনস বাট দে আর এবল টু সি আর্থ। আর তখন ওরা দেখতে পায় যে কত সুন্দর, কত ইউনিক, আর কত ভালনারেবল, মানে নষ্ট করার জিনিস নয় এই পৃথিবীটা, বিকজ দিস ইজ আর অনলি হোম, দ্য অনলি প্ল্যানেট। তার মধ্যে এত ভ্যারাইটি যে আমার তো রেসেস খুব ভাল লাগে, বিকজ এত ভ্যারাইটি, লাইক অফ পিপল, অফ নেচার, অফ দ্য অ্যানিমাল ওয়ার্ল্ড, এভরিথিং। তো সেই জন্যে আমার যেটা, আর যেহেতু আমি ডিগবয় বড় হয়েছি, সেখানে বিশাল বাগান, বাংলোজ ছিল, মানে উই ওয়ার ভেরি ক্লোজ টু নেচার। অ্যান্ড ওয়েন আই ওয়াজ লিটল, তখন আমার বাবা বললো, দেখ চাঁদে পৌঁছে গেছে। তখন আমার 4 বছর বয়স। আমার তখন মনে হয়েছিল চাঁদে পৌঁছানোই যায়, মানে আই ডিড নট আন্ডারস্ট্যান্ড দ্যাট ইট ওয়াজ। কিন্তু তখন থেকেই একটা ওই স্পেসের প্রতিও আকর্ষণ এসে গেছে। অ্যান্ড আই কান্ট ডিভাইড বিটুইন আমাদের নেচার অ্যান্ড আউটার স্পেস, বোথ আর ভেরি মাচ লিঙ্কড। কেন সূর্যও একটা তারা, প্রতিটি গাছ, আমরা তো গাছ আর অ্যানিমেলসের উপর নির্ভর করি। তো যদি সূর্য তারা এগুলো না থাকতো, ইফ দ্য হোল ইউনিভার্স ওয়াজ নট দেয়ার, তাহলে আর্থও কিন্তু এক্সিস্ট করতে পারতো না। তো সেই জন্য আমার দুটোই খুব প্রভাব আছে আমার আর্টে, বোথ। বেশ, মানে খুব অসাধারণ একটা ব্যাখ্যার মধ্যে দিয়ে কিন্তু আজকের এপিসোডটা যাচ্ছে, মানে একদম প্রপার ইনফোটেনমেন্ট। ভালো লাগার অনেক বিষয় আছে, অবশ্যই আরো ছবি নিয়ে গল্পও আসছে আমাদের, তার মাঝখানে মাঝখানে এরকম ব্যাখ্যা, দুটো মিলে কিন্তু বেশ অন্য মাত্রা যোগ করছে। তো আমি এবার একটু একটা পার্সোনাল প্রশ্ন করবো, সেটা হচ্ছে কোন মিডিয়ামটা পার্টিকুলার সবচেয়ে বেশি পছন্দ কাজ করার জন্য? আচ্ছা, এখানে যে প্রদর্শনীতে আপনি দেখবেন অ্যাক্রিলিক বেশি। এবার লাস্ট কোর্সটা যেটা করেছিলাম বিড়লা একাডেমি অফ ফাইন আর্টস অ্যান্ড কালচারে সোয়ারসাঙ্গমে, ওটাও ওয়াজ অন অ্যাক্রিলিক, বিকজ in our climate it's very easy to work with acrylic. কিন্তু আমার ফেভারিট মিডিয়াম হচ্ছে অয়েল। আই লাইক ওয়ার্কিং ইন অয়েল। এখানে একটু বাদে আপনি একটা সেলফ পোর্ট্রেট দেখতে পাবেন, ওটা এখানে প্রিন্ট, কিন্তু অরিজিনালটা অয়েলে। তো আই লাইক পেন্টিং ইন অয়েল। একটা অয়েল আছে এখানে, আর প্রিন্টস আছে কিছু অয়েলদের। সো দ্যাটস মাই ফেভারিট মিডিয়াম। আফটার দ্যাট ওয়াটার কালার অ্যান্ড দেন অ্যাক্রিলিক। আড্ডায় আড্ডায় অনেক বেলা হলো, আর মন্দিরাদির ব্যাখ্যা এত সুন্দর, আমরা যদি আড্ডা দিতেই থাকি আড্ডা শেষ হবে না। কিন্তু এপিসোডের তো সময় ধরা বাঁধা, কিছু করার নেই, আমাদের শেষের পথে এগোতেই হয় শেষে। তাই জন্য আমি আর খুব একটা বেশি বক বক না করে এবার সরাসরি দর্শকরা যেটার জন্য সবচেয়ে বেশি অপেক্ষা করে থাকেন, অর্থাৎ শিল্পীর যে সৃষ্টিগুলো নিয়ে শিল্পী নিজের গল্প বলেন, সেই দিকে যাব। যে শিল্পীর ব্যাখ্যা যে কোনো বিষয় নিয়ে এতটা সুন্দর, তার নিজের ছবি নিয়ে তার ব্যাখ্যা শোনার লোভটা তো একদমই সামলানো যায় না, তাই জন্য আমরা সেই গল্প শুনতে চলে এসেছি। তবে শুরুটা করব, প্রথমেই দেখতে পাচ্ছি মন্দিরাদির একটা সেলফ পোর্ট্রেট, তো এটা দিয়েই না হয় শুরুটা হোক। আচ্ছা, এইটা করতে আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল। একটা গ্যালারিতে দে অলওয়েজ ওয়ান্ট সেলফ পোর্ট্রেটস ফার্স্ট। তো আমি অয়েল দিয়ে শুরু করেছি। হঠাৎ করে আমার মনে হলো যে আমি করতে পারবো জিনিসটা, জাস্ট ওয়ান ফাইন ডে। আর কিন্তু আমি মিরর দেখে করিনি, আই স ফটোগ্রাফ অ্যান্ড আই ওয়ান্টেড টু ক্যাপচার এভরিথিং, লাইক মাই এজ অ্যান্ড মাই ফিলিংস, মানে সব কিছু। তো সেই জন্য একটু রিয়ালিজমের দিকে গিয়েছিলাম। আর normally I feel very happy in nature, so that is why you can see me smiling, and maybe I caught some of the sparkle in my eyes. And otherwise I did not want to make it anything more beautiful or young or anything. I just wanted to be myself.
মানে ছবিটার সবচেয়ে সৌন্দর্যের বিষয়টা এক্ষুনি যেটা শিল্পী নিজে বললেন যে শুধু হাসছেন সেটা না, হাসিটা যেন চোখ দিয়ে ফুটে উঠছে, ভেতরকার একটা আলাদা একটা চার্ম, একটা প্রচন্ড খুশি যে উনি ভালো থাকার বিষয়টা, যে ছবিটা আঁকার সময় নিজের প্যাশনকে ফলো করছেন, ছবি আঁকাটা যে ওনার অত্যন্ত প্রিয় এবং বিষয় এবং ওটাকে আঁকড়ে ধরে বাঁচতে পারেন, সেটা বোধহয় ওনার সেই এক্সপ্রেশনটা এই ছবিটার মধ্যে দিয়ে অসাধারণভাবে ফুটে উঠেছে। যাই হোক, আমরা পরের ছবিগুলোর দিকে একে একে আসি। আচ্ছা, ম্যারাডোনা যখন মারা গেলেন তখন হঠাৎ করে আমার একজন মামার কথা মনে পড়লো। তিনি খুব ফুটবল খেলতেন, আর ওর জন্যই আমি কয়েকটা ম্যাচেস দেখতাম আর কি, টেলিভিশনেও আর বাইরেও। তো ওয়েন হি ওয়াজ লিভিং আমি অতটা মন দিতাম না ওনার প্রতি, কিন্তু যেই মারা গেলেন তখন আমার মামার কথা মনে পড়লো। আর ফুটবল দেখতে ভাল লাগে, যদিও খুব ডিটেলস জানি না। সো আই ফাউন্ড দিস ফিগার ভেরি এক্সপ্রেসিভ of Maradona, who was very passionate about his sport. তো সেটা আমি ফুটবলের ডিটেলস না জানলেও বুঝতে পারতাম। So that is why I thought let me make this. আর এটা ওয়াটার কালারে, which is unusual like medium to express. So I put my own imagination, and এই colors এর strokes গুলো kind of captures his movement also. এটা তার মানে কিন্তু মন্দিরাদির প্রত্যেকটা ছবিতেই ইমোশন জিনিসটা ভীষণ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, মানে রং দিয়ে হোক, এক্সপ্রেশন দিয়ে হোক, ইমোশনকে, মানুষের ভেতরের যে অন্তরের যে শক্তিটাকে, সেটাকে প্রচণ্ডভাবে শিল্পী তুলে ধরার চেষ্টা করেন, তাই তো? Yes, very true. মানে the inner truth, like his own feelings should come out a little bit. ওটা invisible but you can feel it. বেশ, পরের ছবির দিকে যাই এবার একে একে আমরা। এটা ফরেস্ট ফ্লাওয়ার্স। তো খুব ডার্ক ফরেস্টে একটু সানলাইট পড়লে যেরকম উজ্জ্বল হয়ে ওঠে। আর ফ্লাওয়ারটা অ্যাকচুয়ালি কি আমি জানি না, ইট কুড বি গ্ল্যাডিওলাস, বাট আমার জাস্ট কালার কন্ট্রাস্টটা খুব ভালো লেগেছিল, ইন আ ডার্ক উইথ আ ডার্ক ব্যাকগ্রাউন্ড উইথ ভেরি ব্রাইট ফ্লাওয়ার্স। দিস আই টুক, ইটস নট আ পোর্ট্রেট, আমি একটা ছবি দেখেই করেছি, বাট চিলড্রেন দে লাভ অ্যানিমালস, আর ওদের পেটস ভীষণ প্রিয় হয়। So this little girl is feeling very triumphant, কেননা সদ্য একটা ছোট পাপি পেয়েছি যেটাতে ভীষণ ভালোবাসি। The puppy is also feeling very alladi and very comfortable. So I wanted to capture that. এটা আবার ম্যারাডোনা। এখানে অ্যাকচুয়ালি বেসিক্যালি আমি একটু এক্সপ্রেস করতে চাইছিলাম নট অনলি হিজ হ্যাপিনেস when he played football, কিন্তু that he was a world fame, like his impact was on the whole world. So, and football was his world. So that's why there's a little bit of map over here, world. আর এছাড়া ফুটবলটা আছে, and he's looking up because he always aimed very high, apart from heading the ball. So that was the thing. এটা হচ্ছে হিলসে যখন ট্রাভেল করতে গেছি মাউন্টেন্সে, তখন you see those little kids, and this is a lamb actually which grazed on the hills, and he was so happy having that little baby lamb. So I tried to capture that. একটা অসাধারণ সফটনেস আছে ছবিটার মধ্যে, মানে সেটা স্ট্রোকের মধ্যে দিয়ে কোথাও গিয়ে যে এরা ছোট্ট বাচ্চা ভেড়া, তার সঙ্গে একটা বাচ্চা ছেলে, তাদের মধ্যেকার যে সফটনেসটা, তাদের মনের যে সফটনেসটা, সেটা যেন কোথাও গিয়ে প্রচণ্ডভাবে স্ট্রোকের মধ্যে দিয়ে তুলে ধরার একটা চেষ্টা এখানে দেখা যাচ্ছে। ইয়েস, আর কন্টি পেন্সিলের এটাই বিশেষত্ব, যতগুলো কন্টি পেন্সিলের পেন্টিংস আছে ওটা শেড করতে খুব সুবিধে, অ্যান্ড it's very easy to get the softness and the slowly gradation of values. তো আমার এইটাতে কাজ করতে খুব ভালো লাগে actually, and I love the red color. So yeah, এটা রবি ঠাকুর, এটাও কন্টি পেন্সিলে। তো ওনার জীবনে প্রচুর কষ্টও ছিল আবার আনন্দও ছিল। তো এইটা বোধহয় একটু ভারাক্রান্ত দেখতে, তার কারণ হচ্ছে উনি প্রচণ্ড পার্সোনাল, ন্যাশনাল, গ্লোবাল অনেকগুলো সাফারিংস উনি ফিল করতেন, বিকজ ইট ওয়াজ আ ভেরি টাফ টাইম। ওনার লাইফটা অতটা সোজা ছিল না। তো সেইটা হয়তো এখানে প্রকাশ পেয়েছে আমার মনে হয়। দিস ইজ এগেন আ চাইল্ড অ্যান্ড অ্যানিমাল। আর এটাতে কিন্তু অ্যাকচুয়ালি এটা আমার মতে লক্ষ্মী এরকম, বিকজ ওর প্যাচাও পেট আছে, আর ছোট লিটল গার্লস আর কনসিডার্ড লক্ষ্মী, দ্য ফুল মুন ইজ দেয়ার, অ্যান্ড অলসো ইট হ্যাজ এ ইউনিভার্সাল অ্যাপিল, যে উইথ আ পেট আউল আ লিটল গার্ল। এটা হচ্ছে একটা মুহূর্ত যেখানে হঠাৎ করে দমকা হাওয়া দিয়েছে, সেই জন্য চুল টুল উড়েছে, আর হয়তো কিছু একটা দেখতে পেয়েছে, হয়তো ইট কুড বি
হ্যাঁ, এটা মানুষও একটা হতে পারে, চেনা শোনা বা কোনো অন্য জিনিস যেটা দেখে ও একটু চমক খেয়ে গেছে। সো আই ট্রাই টু ক্যাপচার দ্যাট। এটাতে অফকোর্স ইটস দ্য ডান্স মুভমেন্টস, বিকজ দিস পার্সন ইজ ভেরি হ্যাপি। আর যেখানে ওই জলের ওপরে ব্রিজটা থাকে, হঠাৎ ওর মনে হয়েছে একটুখানি নেচে নিই, স্পেশালি একা একা আছে বলে। তো সেইটা ধরার জন্য। এখান থেকে বেশ একটা অন্য ধাঁচের ছবি এবার দেখতে পাচ্ছি। তো এই পার্টিকুলার যে মিডিয়ামটা বা যে স্টাইলটা ফলো করেছেন সেটা একটু যদি বলেন। এটা আমার খুব ফেভারিট সাবজেক্ট, আর এটার একটা সিরিজ এখন তৈরি হচ্ছে। অ্যান্ড দিস ইজ দ্য রিলেশন অফ দ্য হিউম্যান বিইং অ্যান্ড আর্থ টু দ্য ইউনিভার্স অ্যান্ড নেচার। তো ও অ্যাকচুয়ালি রেস্ট করছে সমুদ্রে, পাথরের ওপর, কিন্তু তখন টুয়াইলাইট এসছে আর আস্তে আস্তে তারাগুলো জ্বলে উঠছে, আর ওর মনে হচ্ছে যেন ও এবং পৃথিবী এবং ইউনিভার্স সমস্তই যেন এক হয়ে যাচ্ছে, লাইক দের ইজ আ ওয়াননেস। হ্যাঁ, তো সেটাতে ও ভীষণ অভিভূত হয়ে গেছে। ওকে, সো দ্যাট ইজ দ্য থিং। সো আর অলসো ইটস কল্ড উই আর স্টারডাস্ট, কেননা বেসিক্যালি একটা সিমিলারিটি আছে। লাইফ ইজ ভেরি ইউনিক, কিন্তু ইট ইজ মেড উইথ দ্য সেম থিংস অফ দ্য ইউনিভার্স। এখানে যেমন ও একটা জিমন্যাস্ট, এবার বাকিটা কিন্তু ওর মনের মধ্যে হচ্ছে। শি ইজ ফিলিং দ্যাট অল দ্য পাওয়ার অফ দি আর্থ, অল দ্য অ্যানিমালস অ্যান্ড অলসো দ্য ইউনিভার্স, এভরিথিং ইজ ওয়ার্কিং টু মেক হার পারফর্ম। কেননা এত পিক পারফরমেন্সে তখন ওই শক্তিগুলো প্লে করছে ওর মধ্যে দিয়ে। আর এখানে this a couple, they were watching something on the computer, Apple computer, and maybe having coffee আর একটুখানি পপকর্ন, আবার ওদের একটা পাপি আছে, ওর আবার একটা খেলনা আছে, করতে করতে ওরা ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়ে ওরা স্বপ্নের জগতে, at that time they are in a different world, and they start feeling one with the universe. They start feeling they are part of the universe, so it comes into their dreams and their minds. আর আমি বারবার করে ইউনিভার্স বলছি, ওটা অ্যাকচুয়ালি একটা সিম্বল। সায়েন্টিফিক ব্যাপারটা তো আছেই, উইচ ইজ ভেরি মিস্টিরিয়াস, কিন্তু এছাড়াও আমার ইটস পার্ট অফ মাই ল্যাঙ্গুয়েজ ইন দ্য আর্ট। এটা সিম্বলাইজ করে যে এটা এন্ডলেস, আর ওটা ইনফাইনাইট, খুব ইটার্নাল আর মিস্টিরিয়াস, কেননা আমরা পুরোপুরি বুঝতে পারি না। তো অথচ উই আর আ পার্ট অফ ইট। সো ওইটা এক্সপ্রেস করার জন্য ইন দিস পেইন্টিং তখন ভোর হচ্ছে আর আর্থে জাস্ট সানরাইজ হচ্ছে। উইথ যোগা শি ইজ কানেক্টিং উইথ দ্য ইউনিভার্স, অ্যান্ড দ্য বার্ডস আর অলসো সিম্বলাইজিং দ্যাট। Here, this is a very interesting painting. One person has already taken it. It's going to travel to Canada. এই পেইন্টিংটায় শি ইজ ইনসাইড দ্য স্পেসশিপ, আ ভেরি ইয়াং অ্যাস্ট্রোনট, আর ওখানে একটা ওরকম জানলা মতন থাকে কাঁচের, ওটার থ্রু দিয়ে আর্থকে প্রথম দেখছে বাইরে থেকে। সো সেটাতে আর ওর পশ্চারটা, শি ইজ ফ্লোটিং জিরো গ্র্যাভিটিতে, ওই জন্য চুল আর হাড় সব কিছু ওরম। আর এছাড়াও ফিটাল পজিশনে আছে, যেমন মুম্বে থাকে একটা বেবি, কেননা ওর একটা রিবার্থ হচ্ছে, লুকিং অ্যাট আর্থ ফ্রম আউটসাইড, ইটস লাইক এ নিউ বার্থ। আর ওখানে কল্পনা লেখা আছে, বিকজ দিস পেইন্টিং ইজ ডেডিকেটেড টু কল্পনা চাওলা। এটাও খানিকটা ওরকম, বিকজ ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর গ্রিন, টু প্রিজার্ভ দ্য গ্রিন অন আর আর্থ। দিস এইখান থেকে কিন্তু সবগুলোই খুব ভালো কোয়ালিটির প্রিন্ট। তো all these paintings have already gone to private collectors. This is a cowboy and this is cherries and these are tulips. এটা দেখেই বোঝা যাচ্ছে। So, and that is the torso, the like butterfly and the flower. That painting is also taken. It reminded the person of Amol from Rabindranath. So she connected and she's going to take the painting. That is also a print, and originalটা হচ্ছে oil. মানে এই যে একই সাথে নভেল, একটা স্পিরিচুয়াল চিন্তাভাবনা, নেচার, সব কিছুকে মিলিয়ে মিশিয়ে কিন্তু একটা অসাধারণ সুন্দর পরিবেশ মন্দিরাদি প্রত্যেকটা ছবির মধ্যে দিয়ে তুলে ধরেছেন। আর তার সাথে ওনার ব্যাখ্যাটা এত সুন্দর, যে ব্যাখ্যার শেষে আমার খুব একটা এক্সট্রা বকবক করা একেবারেই মানায় না। আমি শেষ প্রশ্নটা এটাই করব, যে এতখানি পথ এলেন, এত ধরনের শিল্প নিজে হাতে করে তৈরি করলেন, তো উঠতি ছেলে মেয়ে যারা যারা আসতে চাইছে এবং যারা সবে শুরু করছে, তাদের জন্য আপনার কি বার্তা? আমার যেটা মনে হয় সেটা হচ্ছে শেখাটা খুব ইম্পর্ট্যান্ট। আমাদের মাস্টার্স যে
আর্ট করেছে, ইন্ডিয়ান হোক ওয়েস্টার্ন হোক, কিন্তু শেখার পর নিজস্ব যে কোয়ালিটি থাকে, যে আমার কোন সাবজেক্টটা বেশি ইন্টারেস্টিং লাগে, বা আমার কোন স্টাইলটা ভালো লাগে, বা আমার কোন মিডিয়ামটা ভালো লাগে, ওইটা আঁকড়ে ধরে চলাটা হচ্ছে ভেরি ইম্পর্ট্যান্ট। কেননা ইন্ডিভিজুয়াল যে কোয়ালিটি অফ অ্যান আর্টিস্ট, দ্যাট ইজ দ্য মোস্ট প্রেশাস গিফট। কেননা আপনি যেমন আঁকবেন, অন্য কেউ আর সেরকম আঁকবেন না, অ্যান্ড দ্যাট ইজ হোয়াট ইজ দ্য গিফট গড ইজ গিভেন অ্যান্ড ইউ ক্যান গিভ টু দ্য ওয়ার্ল্ড। তো যখনই আমি একই রকম পেন্টিং করছি, আমি সবসময় নিজেকে খুঁজে বেড়াচ্ছি, বিকজ দ্যাট ইজ হোয়াট উইল ইন্টারেস্ট অ্যানাদার পার্সন, হোয়াট ইজ উইদিন মি, not what is outside or copied from even a famous person. সো আমার মনে হয় নিজস্ব কোয়ালিটিটা খুঁজে পাওয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর ছোটোবেলা থেকেই ওটা শেখানো, ওটা উৎসাহ দেওয়া বেটার, যাতে এভরি চাইল্ড ইজ ফিলিং ফ্রি টু এক্সপ্রেস হিমসেলফ অর হারসেলফ। অনেক ধন্যবাদ মন্দিরাদিকে ওঙ্কার বাংলার তরফ থেকে। আজকে কিন্তু একদম অন্যরকম হলো এপিসোডটা। শিল্প যে মুক্ত, শিল্প মানুষকে মুক্তভাবে বাঁচতে, একদম মন খুলে জীবনকে উপভোগ করতে সুযোগ করে দেয়, সেটা কিন্তু আমাদের আজকের অতিথি একদম প্রত্যেকটা শব্দের মধ্যে দিয়ে বুঝিয়ে দিয়েছেন। সঙ্গে তার তুলির টান, তার রঙের খেলা, তার ছবির মধ্যে দিয়ে বলা গল্প, সবটা তো আছেই। বেশ জমে উঠেছে আজকের এপিসোডটা, শেষ করতে মন চাইছে না, কিন্তু কি করা যাবে, আমাদের সময় তো শেষ করতেই হয়। তাই অত্যন্ত দুঃখজনকভাবে আজকের এপিসোডটা এখানেই শেষ করতে হচ্ছে। সবশেষে শুধু এটাই বলবো, শিল্পকে যদি ভালোবাসেন তাকে আঁকড়ে ধরুন, কারণ সেই আপনাকে বাঁচার রাস্তা বলে দেবে, সেই আপনাকে শেষ অবধি মন খুলে বাঁচিয়ে রাখবে, এবং সেই আপনাকে মানুষের মতো মানুষ করে তুলবে। যাই হোক, আজকের মতো আমাদের এই এপিসোড এই পর্যন্তই। সবাই ভীষণ ভালো থাকুন আর দেখতে থাকুন ওঙ্কার বাংলা। নমস্কার।